5 দিন পর খুলে দেওয়া হলো আশুলিয়ার 55টি বন্ধ পোশাক কারখানা। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান। রাজধানীর আশকোনায় জঙ্গি আটক এবং অস্ত্র গোলাবারুদ উদ্ধারের ঘটনায় 8 জনকে আসামি করে মামলা। জঙ্গিদের আত্মঘাতী প্রবণতায় উদ্বেগ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। বাংলাদেশ বিমানে বারবার ত্রুটির জন্য ব্যবস্থাপনার দক্ষতার অভাবই দায়ী বলছেন বিশ্লেষকরা। জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। বাংলাদেশ ব্যাংকের নজরদারির অভাবেই বাড়ছে সরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ। মত বিশ্লেষকদের। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বিচার নিশ্চিতের পরামর্শ। এবং প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হার বাংলাদেশের। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার ৭৭ রানের। ইনজুরিতে মুশফিক। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেয়া সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো আজ খুলে দেওয়া হয়েছে। টানা 5 দিন বন্ধ থাকার পর সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে প্রত্যেকটি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। সেই সঙ্গে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। শ্রমিক বিক্ষোভের জেরে গত 20 তারিখ থেকে আশুলিয়ার 55টি পোশাক কারখানা বন্ধ করে দেয় বিজিএমইএ। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং 30টি শ্রমিক সংগঠনের অনুরোধে আজ থেকে কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। বেতন বাড়ানো সহ বেশ কয়েকটি দাবিতে 19 ডিসেম্বর থেকে আশুলিয়ার 25টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে 20 তারিখ 55টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। গত কয়েকদিন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ ছিল সেটার পরিপ্রেক্ষিতে গতকালকে বিজিএমই সিদ্ধান্ত নেয় যে আজকে থেকে ফ্যাক্টরি ওপেন করে দেবে। তো আমরা আমাদের ডিপ্লয়মেন্ট রেখেছিলাম, আমরা খুব সতর্ক দৃষ্টি ছিল আমাদের, এবং আমরা দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে সকল গার্মেন্টসের শ্রমিকরা আসছে। একটি গার্মেন্টস হিসেবে আপনাদেরকে দিই, আমাদের সেই গার্মেন্টসের শ্রমিক সংখ্যা হল 2700, সেখানে প্রায় 2500 মতো যোগদান করেছে কাজে। তার মানে বোঝা যাচ্ছে যে সমস্ত যারা অনুপস্থিত আছে তাদের কেউ কেউ হয়তোবা এই 4-5 দিন ছুটির কারণে বাড়িতে চলে গেছে। একটি বাদে সবগুলোই খুলে গেছে, আর যেটি একটু সমস্যা হচ্ছিল সেটিও সম্ভবত খুলে যাবে আর কি। দর্শক, এই মুহূর্তে আশুলিয়ায় আছেন সহকর্মী তানিন মেহেদি। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন, সকাল থেকেই বন্ধ কারখানা খুলে দেওয়ার পরে আমরা দেখেছি কারখানাগুলোতে শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু প্রবেশ করেছেন এবং অধিকাংশ কারখানায় 80 থেকে 90% শ্রমিক কর্মস্থলে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছে এখানকার যে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে কারখানাটিতে রয়েছে সেই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি নিশ্চিত করেছে যে এই কারখানাটির 85% শ্রমিকই আজকে কাজে যোগ দিয়েছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে বাকি শ্রমিকদের ব্যাপারে তারা কেন কাজে যোগ দেননি। তবে তিনি যেটি বলেছেন আমাদেরকে যে বেশ কিছুদিন কারখানা বন্ধ থাকার কারণে হয়তোবা অনেক শ্রমিক তাদের ঢাকার বাইরে, অর্থাৎ তাদের যে কর্মস্থল আসলে কর্মস্থলের বাইরে থাকা বিশেষ করে দীর্ঘদিন ধরে চলা যে শ্রমিক অসন্তোষ শ্রমিক আন্দোলন, সেই আন্দোলনের সেই পরিসমাপ্তির পরে আসলে কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে এবং এই জন্য আমরা দেখেছি এইসব এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিপুল সংখ্যক বাইরের সদস্যদের তৎপরতা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পুলিশ, র্যাব, শিল্পাঞ্চলের পুলিশ রয়েছে এবং বিজেপির সদস্যরাও তারা আসলে যেই অঞ্চল জুড়ে জামগড়া এবং নরসিংহপুরের এলাকা জুড়ে তারা টহল দিয়েছেন। এবং আমরা সকালে কথা বলেছিলাম ঢাকা জেলার পুলিশ সুপার এবং শিল্পাঞ্চল ঢাকা শিল্পাঞ্চল 1-এর যিনি পুলিশ সুপার হয়েছেন তার সঙ্গে তারা আমাদেরকে যেটি বলেছেন যে 55টি কারখানায় খুলে দেওয়া হয়েছে এবং দর্শক, টানা 5 দিন বন্ধ থাকার পর আশুলিয়ার 55টি পোশাক কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। সেখান থেকে এ বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তানিন মেহেদি। রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শেষ হওয়ার পর 8 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। গতরাতে দক্ষিণখান থানার এসআই শাহিনুর ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। অভিযান চলাকালে আত্মসমর্পণকারী 2 নারী, আত্মঘাতী 2 জন এবং পলাতক 4 জনকে মামলায় আসামি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে অপারেশন রিপল 24 নামে 16 ঘণ্টার অভিযানে নিহত হয় 2 জঙ্গি।
2 শিশু সহ 2 নারী জঙ্গি আত্মসমর্পণ করে। এই ঘটনায় আহত এক শিশু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। অভিযানে ঘটনাস্থল থেকে 19টি গ্রেনেড, 3টি পিস্তল সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এই মুহূর্তে দক্ষিণখানের আশকোনার সূর্যভিলা ভবনের সামনে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বীপ, সেখানে কিন্তু শুক্রবার মধ্যরাত থেকে পুলিশের অভিযান চলে এবং অভিযান কিন্তু প্রায় 16 ঘন্টা পরে শেষ করা হয়। গতকাল কিন্তু আনুষ্ঠানিকভাবে যে বোম ডিসপোজাল ইউনিট কাজটি ছিল সেটিও শেষ করা হয়েছে। এই মুহূর্তে এখানে সিআইডি ক্রাইমস ইউনিট কাজ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বাসার ভিতরে 3টি রুম রয়েছে, 3টি রুমের মধ্যে একটি রুমের কাজ শেষ করেছে আর 2টি রুমের কাজ তারা এখন করছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই একটি রুম থেকে বিপুল পরিমাণ লিফলেট পাওয়া গেছে। আসলে মূলত গতকালই আমাদেরকে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মইনুল ইসলাম জানিয়েছেন যে এই বাড়িটিকে তারা 90 জিএমপি দাপ্তরিক যে কাজগুলো ছিল সেগুলো সম্পন্ন করতো। সো এই লিফলেটগুলো আসলে সেই দাপ্তরিক কাজেরই অংশ এবং লিফলেট, বিপুল পরিমাণ কাগজ এবং একটি ল্যাপটপও পুরনো অবস্থায় পাওয়া গিয়েছিল বলে মইনুল ইসলাম জানিয়েছেন। তো আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে পারি যে এই ঘটনায় কিন্তু গতকাল রাতে একটি মামলা করা হয়েছে, যে মামলায় 8 জনকে আসামি করা হয়েছে। এই আসামিগুলোর মধ্যে অন্যতম যে নামগুলো উল্লেখ করা হয়েছে সে হচ্ছে জঙ্গি মুসা, ফিরোজ, সেলিম এবং অজ্ঞাত একজন আসামি রয়েছে। এছাড়াও 2 জন আত্মসমর্পণকারী নারী সদস্য রয়েছেন। এছাড়া একজন নারী সদস্য রয়েছে যিনি আসলে মারা গিয়েছেন, আর আরেকজন কিশোর রয়েছেন যিনিও আসলে এই ঘটনায় মারা গেছেন। অর্থাৎ সর্বমোট 8 জনকে আসামি করে কিন্তু গতকাল রাতে দক্ষিণখান থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছেন। এছাড়া কিন্তু এখন এই মুহূর্তে পুলিশের গোয়েন্দা ইউনিট সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে ভিতরে অবস্থান করছেন এবং অন্যান্য পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছেন। আর আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে সিআইডি ক্রাইমস ইউনিট যখন কাজ করছিল তখন তারা কিছু আসলে পেট্রোল বোমার সদৃশ্য কিছু বস্তু দেখতে পায়। এরপর কিন্তু এখানে বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয় এবং তারা আসলে সেটি এসে পরীক্ষা করে দেখে সেগুলো আসে সাধারণত কাচের বোতল, তেমন গুরুতর কিছু নেই। এরপর কিন্তু তারা সেটি পরীক্ষা করে চলে যায়। তো আসলে এখনকার পরিস্থিতি বলছে যে সিআইডি ক্রাইমস ইউনিট কাজ করছে, তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাদের কাজটি শেষ হয়ে যাবে। সেই কাজটি শেষ হয়ে যাওয়ার পরে হয়তোবা তার আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো মোটামুটি এই ছিল আসলে আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। দর্শক, দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা ভবনের সামনে থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। জঙ্গিদের আত্মঘাতী হওয়ার প্রবণতাকে উদ্বেগজনক বলছেন পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জঙ্গি বিরোধী শক্ত অবস্থান ও ধারাবাহিক অভিযানে তাদের নিয়ন্ত্রণ করা গেলেও আত্মঘাতী প্রবণতা রোধ করা কঠিন। বিশ্লেষকরা বলছেন শুধু আইন প্রয়োগের মাধ্যমে এটি ঠেকানো সম্ভব নয়, এর জন্য নানা উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেওয়া উচিত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সালে কবি শামসুর রহমানের উপর হামলার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গি হামলার শুরু। এরপর একে একে যশোরে উদীচী অনুষ্ঠানে বোমা হামলা, রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা কিংবা দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব ও শক্তিমত্তার কথা জানান দিয়েছে জঙ্গি সংগঠনগুলো। তবে দেশের ইতিহাসে নৃশংসতা বিবেচনায় সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে গুলশানে হোলি আর্টিজানের। এরপর থেকেই দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেই ধারাবাহিকতায় গেল 6 মাসে ঢাকা ও এর আশপাশে 8টি বড় ধরনের অভিযানে নিহত হয় 28 জঙ্গি। পুলিশ বলছে এসব অভিযানে বিভিন্ন সময় আত্মঘাতী হামলা কিংবা বোমা মেরে নিজেদের ধ্বংস করার হুমকি দিয়েছে জঙ্গিরা। কিন্তু আশকোনা অভিযানে প্রথমবারের মতো আত্মসমর্পণের ভান করে আত্মঘাতী হয়েছে এক নারী সহ 2 জন। এমনকি নিজেদের রক্ষায় ব্যবহার করে শিশু সন্তানদেরও। আত্মঘাতী হওয়ার এই প্রবণতাকে উদ্বেগজনক বলছে পুলিশ। তারা মনে করে তারা জেহাদ করে যদি তারা মৃত্যুবরণ করে তারা জান্নাতে চলে যাবে। এই যে মানসিকতা, এই যে পারভার্সন, এই যে বিকৃত চিন্তা, এটা তো আমি মনে করব এটা একটি অত্যন্ত একটি আমাদের জন্য চিন্তার বিষয়। বিশ্লেষকরা বলছেন নানাভাবে চাপে থাকা জঙ্গিরা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা থেকেই আত্মঘাতী স্কোয়াড তৈরি করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে দিয়ে আপনি অভিযান পরিচালনা করে তার সলিউশন, এটা পৃথিবীতে কোথাও হয় নাই, সাকসেসফুল হয় নাই এবং আমরাও মনে করি না যে এটা সঠিক পথ। সমাজের বিভিন্ন জায়গাতে কি কি সমস্যা এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে জঙ্গি হচ্ছে সেই জায়গাটা চিহ্নিত করে আপনাকে অ্যাড্রেস করতে হবে। এদেরকে যাতে বিপথে না নিতে পারে, তাদের যাতে উদ্বুদ্ধ করতে না পারে জেহাদ করার জন্য, সেই জন্য আমরা জনগণকে, বিভিন্ন কমিউনিটিকে, সমাজকে কাজে লাগাতে চাচ্ছি আর কি। অপরাধ বিশ্লেষকদের মতে সম্প্রতি যেসব তরুণ স্বেচ্ছা নিখোঁজ হয়েছেন তাদের হদিস এখনো বের করতে পারেনি পুলিশ। তাদের মতে নিখোঁজের আলামত থেকে বোঝা যায় জঙ্গিরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। নারী সদস্যদেরকে দিয়ে জঙ্গি সংগঠনগুলো আত্মঘাতী স্কোয়াড গড়ে তুলেছে।
এমন তথ্য পাওয়ার কথা পুলিশ বলছিল গুলশান হামলার পর থেকেই। আশকোনা অভিযানে সত্যতা মিলল সেই তথ্যে। এই প্রেক্ষাপটে জঙ্গিবাদ মোকাবেলায় নতুন কৌশল প্রণয়নের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বগুড়ার নাগর নদী থেকে অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে বালু ও মাটি, ভাঙনের সর্বশান্ত এলাকাবাসী, অভিযান চালানোর উদ্যোগ নেই প্রশাসনের। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের পরও নিউজিল্যান্ডের কাছে ৭৭ রানে হেরেছে টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে টম লাথামের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৪১ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে শেষ পর্যন্ত ২৬৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় মাশরাফিরা। টস হেরে ফিল্ডিংয়ে নেমে ৩১ রানে গাপটিলকে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন ৮ মাস পরে জাতীয় দলে ফেরা কাটার মাস্টার মুস্তাফিজ। উইলিয়ামসন, নীলব্রম ও নিশামও বেশিক্ষণ টিকতে পারেননি, তবে পঞ্চম উইকেট জুটিতে মুনরোকে সঙ্গে নিয়ে ১৫৮ রান যোগ করেন লাথাম। দলীয় ৩১৬ রানে সাকিবের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরার আগে মুনরো খেলেন ৮৭ রানের মারকুটে এক ইনিংস। অপর প্রান্তে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করা লাথামকে ব্যক্তিগত ১৩৭ রানে থামান মুস্তাফিজ। বিশাল টার্গেট তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইমরুল ১৬ ও তামিম ৩৮ রানে আউট হন। সৌম্যর ব্যাটে আসে মাত্র ১ রান। রানের খাতা খুলতে পারেননি মাহমুদুল্লাহ। সাব্বির প্যাভিলিয়নের পথ ধরেন ১৬ রানে। 50 তুলে সাকিব আউট হন ৫৯ রানে। ৪২ রান করে রিটায়ার হাট হয়ে মুশফিক মাঠ ছাড়লে সংখ্যা আরও বাড়ে। শেষ পর্যন্ত সৈকতের অপরাজিত ৫০ রান জয়ের জন্য যথেষ্ট হয়নি। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানাতে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যদিও ব্যাংকক এটার সদস্য না, কিন্তু ব্যাংকক এটার সদর দপ্তর এবং ৬টি দেশ হলো এটার সদস্য আজ পর্যন্ত। বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও লাওস। তার নতুন প্রস্তাব হচ্ছে এগুলো এই ৬টার সাথে মঙ্গোলিয়াকে এখানে সদস্যভুক্তির জন্য একটা প্রস্তাব, মানে এখানে একটা সংশোধনী আনা হবে এই ডকুমেন্টে যে ৭ সদস্য বিশিষ্ট এই ফোরামটা হবে। বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও লাওস এই পর্যন্ত আছে। ৭ম সদস্য প্রস্তাব হলো মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত করো, মানে ৬-এর জায়গায় ৭ জন সদস্য হবে। তো ওই অনুযায়ী এই ডকুমেন্টটা অ্যামেন্ডেড হবে। আর দ্বিতীয় হলো যে এখানে লিস্ট অফ কনসেশনস, মানে এই চুক্তিপত্রের সাথে কোন কোন জায়গায় ট্যারিফ কনসেশন দেওয়া হবে এটার লিস্ট আছে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেওয়া আছে যে জেনারেল লিস্ট হলো সকল সদস্যের জন্য পণ্যের সংখ্যা ৫৯৮টি। এখানে কোনো ক্ষেত্রে ১০ থেকে ৭০% পর্যন্ত শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে। আর স্পেশাল লিস্ট ফর এলডিসি যেগুলো আছে তাদের জন্য অতিরিক্ত আরো 4টি, সেই 4টি পণ্যের জন্য শুল্ক ছাড় হবে ২০ থেকে ৫০%। অর্থাৎ টোটাল বাংলাদেশ অংশ থেকে ৬০২টি পণ্যের শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে এই সদস্যগুলো এবং এলডিসি সদস্যগুলোর মধ্যে। বাংলাদেশ আর অন্যান্য দেশও তারা সুবিধা দিচ্ছে, যেমন চীন দেওয়ার প্রস্তাব করছে। জেনারেল সুবিধা হলো ২১৯১টি পণ্যের জন্য, যেখানে ৫ থেকে ১০০% সুবিধা দেওয়া হবে। আর এলডিসির জন্য ১৮১টি, যেখানে 0 থেকে 12.5% ছাড় দেওয়া হবে। ভারত ৩৩34টি পণ্যের এই সুবিধা দিবে। যেটা মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমানের ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহিতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিমানের সেবা নিশ্চিত করতে বিমানকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা দরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি সহ বিমানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসূন আশিসের রিপোর্ট।
গত 27 নভেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে ওয়াটার সামিটে যোগ দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777 রাঙাপ্রভাত যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের ত্রুটি নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই গত 12 ডিসেম্বর মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানের একটি ফ্লাইট এবং 22 ডিসেম্বর ওমানের মাস্কট থেকে আসা বিমানের একটি উড়োজাহাজ ঢাকায় জরুরি অবতরণ করে। অল্প সময়ের ভেতর বিমানের উড়োজাহাজে এতগুলো যান্ত্রিক ত্রুটির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন স্বজনপ্রীতি দূর করে দক্ষ কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বিমানকে ঢেলে সাজানো দরকার। অদক্ষ লোক আছে, তা না হলে কেমনে ত্রুটি দেখা দেবে, কেমনে একটা নাট ঢিলা থাকবে এখানে। যারা ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগ বিমানের বা মেইনটেনেন্স বিভাগের যারা কাজ করছেন, তাদের দক্ষতার ব্যাপারেও কিন্তু একটা প্রশ্ন আছে। প্রত্যেকটা পার্টসেরই কিন্তু একটা সাইকেল থাকে। মিসইউজটাকে যদি আমরা বন্ধ না করতে পারি, এই এয়ারক্রাফটগুলো দিয়ে আরো ভালো সার্ভিস আশা করতে পারি না। আমলাতান্ত্রিক জটিলতা যদি থাকে, সেটাতে কিন্তু কমার্শিয়াল ভাবে এয়ারলাইন চলে না। সরকারকে একটু শক্তভাবে অ্যাকাউন্টেবিলিটি যাতে হয়, সেই অ্যাকাউন্টেবিলিটির দিকটা নজর দিতে হবে। সকল ধরনের সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পুরোপুরি ইউনিয়ন মুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বিমানকে যদি আমরা এসেনশিয়াল সার্ভিস ডিক্লেয়ার করত, সেটা বিমানের জন্য বেটার হতো। 12-13টি ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের কারণে কিন্তু অনেক কিছু অনেকজন চেষ্টা করলেও করতে পারছেন। এই সার্ভিসটাকে ইউনিয়ন বহির্ভূত রাখতে হবে। এয়ারপোর্ট সার্ভিসের জন্য আমি এম্বার্কেশন ফি দিচ্ছি, কেন 4 ঘন্টা 5 ঘন্টা আমি ব্যাগেজের জন্য ওয়েট করব? আমি উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বিমানের ব্যবস্থাপনা এবং এর সার্বিক পরিচালনাকে আরো উন্নত করার লক্ষ্যে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমান চলতে হবে সম্পূর্ণ দক্ষতার ভিত্তিতে এবং কোন ধরনের অযোগ্যতা অদক্ষতা গ্রহণযোগ্য না হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা আগামীতে হবে বলে আমি আশা করি। এখন থেকে যাত্রী সেবার স্বার্থে বিমানের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ইউনিয়নের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান ফারুক খান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চলাকালীন কেয়ারলেস হুইসপারের গায়ক প্রখ্যাত ব্রিটিশ সঙ্গীত তারকা জর্জ মাইকেল, ভক্তদের মাঝে শোকের ছায়া। দেশের অর্থনীতির সঙ্গে বড় হচ্ছে খেলাপি ঋণের পরিমাণও। সরকারি ব্যাংকের খেলাপি ঋণ বাড়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে দুষছেন অর্থনীতি বিশ্লেষকরা। এজন্য ব্যাংক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের পর্যাপ্ত নজরদারির অভাবকে বড় করে দেখছেন অনেকেই। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঋণ খেলাপিদের বিচার নিশ্চিত করার পরামর্শ বিশ্ব ব্যাংক প্রতিনিধির। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সহজ শর্তের ঋণ না পাওয়ায় থমকে আছে ব্যক্তিখাতের বিনিয়োগ। এমন সমালোচনার মধ্যেও গেল কয়েক বছর ধরেই বাড়ছে মন্দ ঋণ ও খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে গেল সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫,৭৩১ কোটি টাকার বেশি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ৫৪,০০০ কোটি টাকা। যেখানে চলতি বছরের প্রথম প্রান্তিক মার্চে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫৯,৪১১ কোটি টাকার বেশি। তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি খেলাপি ঋণের বোঝা সরকারি ব্যাংকের কাঁধে। এই ঋণ খেলাপির অপসংস্কৃতির জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। সংকট কাটানোর জন্য সরকারকে মালিক হিসেবে পেইড আপ ক্যাপিটাল দিতে হয়। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের লুণ্ঠন করা টাকাকে প্রতিস্থাপন করা, এর চাইতে অন্যায্য তো কিছু নাই। আমি এর জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করব, কারণ তারাই কিন্তু মালিকের ভূমিকায় সরকারের পক্ষ থেকে কাজ করেন। খেলাপি ঋণের সঙ্গে বেড়ে চলেছে ঋণ অবলোপনের পরিমাণও। কারণ হিসেবে বিশেষ ক্ষমতাধরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারাকেই চিহ্নিত করছেন অর্থনীতি বিশ্লেষকরা। সেখানে তো অনেক বড় বড় রাঘববোয়ালরা ইনভলভ আছেন, সেখানে যদি আমরা হাত দিতে না পারি, আমি ইচ্ছাকৃতভাবে ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ ফেরত দিচ্ছি না সময় মতো, কারণ আমি জানি যে ফেরত না দিলে আমি পার পেয়ে যাব, তাহলে কিন্তু এই সংস্কৃতিতে প্রবর্তনা খুবই কঠিন হবে। ব্যাংক খাতের এই নাজুক অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংককে দূরদর্শী ভূমিকা রাখার পরামর্শ সাবেক গভর্নর ফরশ উদ্দিনের। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন করতে গেলে যে রকম বড় হওয়া উচিত ছিল, যে রকম ক্ষমতা থাকা উচিত ছিল, যে রকম প্রযুক্তি সমৃদ্ধ হওয়া উচিত ছিল, সেই তুলনায় কিছু পিছিয়ে আছে। সেই সঙ্গে নিয়ম না মেনে ঋণ পুনঃতফসিল করা ব্যাংকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
বগুড়ার নাগর নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটার মহোৎসব চলছে। 7 থেকে 10 জনের একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিদিন শত শত ট্রাক দিয়ে চালাচ্ছে এই অবৈধ ব্যবসা। এতে নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছেন এলাকার মানুষ। অবৈধ বালু উত্তোলন বন্ধে এখনো প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। গত কয়েক বছর থেকেই বগুড়ার দুপচাচিয়া ও কাহালু উপজেলার নাগর নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছে এলাকার কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ী। শ্যালোচালিত মেশিন ও এক্সকাভেটরের সাহায্যে মাটি কেটে প্রতিদিনই ট্রাকে ট্রাকে বালু ও মাটি উত্তোলন হচ্ছে এই নদী থেকে। এর ফলে নাগর নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীরে থাকা জমিগুলো নদীগর্ভে বিলীন হচ্ছে। প্রতিবাদ করেও ফল পাচ্ছেন না এলাকার মানুষ। এখানে একটা শ্মশান ছিল, সেই শ্মশানটা বালু তোলাতে নদীর মধ্যে ভাঙ্গা চলে গেছে। এখানে তুলেছে, ওখানে ওই পার কাটিচ্ছে, আবার ওই সামনে ওটি কাটিচ্ছে। এটা গোটালাই মনে করেন যে দরিয়া হয়ে যাবে। বাড়ি ঘর তো সব চলে যাবে, কিছু থাকবে না। আশেপাশে আবাদি যে জমিগুলো আছে, জমিগুলো ভাঙে চলে যাচ্ছে। আমরা এই কথা বললে বড়দের সঙ্গে আমরা পারবো না। ঠিক আছে, তারা ক্ষমতাসীন, আমরা ক্ষমতাসীন না। বালু ও মাটি উত্তোলনের কথা স্বীকার করে অবৈধ বালু ব্যবসায়ী সিন্ডিকেটের এক সদস্য জানালেন, নদীর তীরে ফসল হচ্ছে না এমন জমি থেকে তারা বালু ও মাটি উত্তোলন করছেন। নদীর মধ্যে ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আবাদ ফসলও হচ্ছে না। এই জমির নিকটতম ভাটার কারণে এই জায়গাগুলো আর কি ভাটায় মাটি বিক্রি হচ্ছে, ভাটার মালিকেরাই মাটিগুলো নিয়ে যাচ্ছে। এবার এখনো বালু ও মাটি উত্তোলনের খবর তাদের জানা নেই। খবর পেলেই অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। যদি আমাদের কাছে এরকম অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমরা সেগুলো মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নিব, যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এবং নদী যাতে রক্ষা পায়। এলাকাবাসীর তথ্য মতে বাইজিদ, শামীম, হাসুমিয়া সহ 10 জন অবৈধভাবে নদী থেকে মাটি ও বালু উত্তোলনের সাথে জড়িত। বালু উত্তোলনের ফলে ফকিরপাড়া, ঘুনপাড়া, পাঁচথিতা, বেলহালি, চাকলা শ্মশান এলাকার কৃষকের প্রায় 2000 একর জমি নাগর নদীগর্ভে বিলীন হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। আধুনিক পরীক্ষাগার ও পর্যাপ্ত জনবলের অভাবে সংকটের মুখে বিএসটিআই এর রাজশাহী আঞ্চলিক কেন্দ্র। এতে সনদ পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নতুন করে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, পণ্যের মান যাচাইয়ের অজুহাতে বিএসটিআই এর দফায় দফায় অর্থদণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আব্দুস সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। ক্রমশ খাদ্য ব্যবসার পরিধি বাড়ছে রাজশাহীতে। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি প্যাকেট খাদ্যের মধ্যে নতুন স্বাদের দই, মিষ্টি, জ্যাম, জেলি সহ মধু রয়েছে এ তালিকায়। কিন্তু এসব পণ্যের সঠিক পরীক্ষা হচ্ছে না রাজশাহী বিএসটিআই এ। সংস্থাটিতে আরো 154টি পণ্যের 3টি বিভাগে পরীক্ষার কথা থাকলেও তা হচ্ছে না। আম জুসের পাল্প, দই ও পানির মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা হচ্ছে না এখানে। পণ্যের মান যাচাইয়ে অধিকাংশ পণ্যই পাঠাতে হচ্ছে ঢাকায়। এতে পণ্যের পরীক্ষার ফলাফল ও নতুন লাইসেন্স পেতে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি বাড়ছে উদ্যোক্তাদের। আমাদের যদি এখানে টেস্ট হতো তাহলে টাকা বাঁচতো, সময় বাঁচতো। ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে সব দিক দিয়ে এটা ব্যাহত হয়। মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব আমাদের এখনো শুরু হয়নি। যদি শুরু হয় তাহলে আরো কিছু পণ্য আমরা এখানে টেস্টের ফ্যাসিলিটি তৈরি হবে। যদি ম্যান পাওয়ার বাড়াই দেওয়া হয় তাহলে আমরা জনগণে আরো বেশি দ্রুত সেবা দিতে পারবো। ব্যবসায়ীদের অভিযোগ, খাদ্য তৈরির নতুন কারখানা ও দোকানগুলোতে বিএসটিআই পণ্যের মানের অভিযোগ এনে জরিমানা করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এই রংগুলো বা কেমিক্যালস গুলো ব্যবহার করি, এগুলা বিএসটিআই অনুমোদিত, তারপরেও তারা আমাদের কাছে ফাইন করে 50,000, 20,000, 1 লক্ষ টাকা পর্যন্ত ফাইন করে। যতটা কথাবার্তা বলতে চায় তত ফাইনের অ্যামাউন্টটা আরো বেড়ে যায়। অবশ্য জেলায় বিএসটিআই শীর্ষ কর্মকর্তা আশ্বাস দিলেন, আগামী বছরের মধ্যেই সমস্যার সমাধান হবে। ল্যাবকে এরকম আধুনিকায়ন করতে হবে, সেটাকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেওয়ার জন্য এক্রিডিটেশন করতে হবে। এগুলো করা হলেই তখন আমরা এই টেস্টগুলো ভালোভাবে করতে পারবো। আমরা এটা হেড অফিসে লিখেছি, ইনশাআল্লাহ এটার কাজও হচ্ছে। রাজশাহী বিএসটিআই অফিসের দেয়া তথ্য মতে খাদ্য পরীক্ষণের 2টি ল্যাব উন্নয়নে প্রায় 70 লাখ টাকার বাজেট করা হয়েছে। আর প্রস্তাব দেয়া হয়েছে মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষণাগারের। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কুড়িগ্রামের দ্বীপচরগুলোতে মাধ্যমিক পর্যায়ের কোনো বিদ্যালয় নেই। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদগুলোর শিক্ষার্থীদের অধিকাংশই হচ্ছে বাল্যবিয়ের শিকার। জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে 8ম শ্রেণী চালু করার প্রক্রিয়া চলছে। চরবাসীদের জীবনযাত্রা নিয়ে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ধারাবাহিক ডেস্ক রিপোর্টের আজ 4র্থ পর্ব।
কুড়িগ্রামের দ্বীপচরগুলোর অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা নাজুক। নদী ভাঙনের শিকার হওয়ায় অনেক বিদ্যালয় একাধিকবার স্থানান্তর করতে হয়েছে। পাশাপাশি অবকাঠামো, আসবাবপত্র ও উপকরণ সমস্যায় জর্জরিত। ফলে বিড়ম্বনার মধ্যে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হয়। সদর উপজেলার চর পার্বতীপুর এবং চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নাজুক অবস্থার সাক্ষ্য বহন করছে। তারপরও এই বিরূপ পরিবেশে শিক্ষার্থীরা কষ্ট করে প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করছে। এরপর মাধ্যমিক বিদ্যালয় না থাকায় থেমে যাচ্ছে তাদের লেখাপড়া। অনেক দূরে থেকে আসা হয়, ভাঙ্গা স্কুল, মাটির বসে ক্লাস হয়। 5 পাস করার পর আর তো পড়ালেখা নেই, বাড়ি যাবো নিয়ে যায় হাল লাগে। হাই স্কুল অনেক দূর, 2টি নদী পার হয়ে যেতে হয়। 5 পাস করার পর আর লেখাপড়া করেনি। আমার বাবা বাড়ি ছিলাম, আমার বাবা মা বিয়ে দিছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন মেয়েরা বাল্য বিয়ের শিকার হচ্ছে। আর অভিভাবকদের দাবি মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার সুযোগ না থাকায় বাধ্য হয়ে মেয়েদের বিয়ে দিচ্ছেন তারা। নদী পারে হাই স্কুল দিতে পারি না, মেয়েদেরকে প্রাইমারি স্কুল পাস করে বিয়ে শাদী দিতে হয়। আমি এই স্কুলে যোগদান করার পর 3বার স্কুল ভাঙলো। 5 পাস করার পরে মেয়েদের বিয়ে শাদী হয়ে যায়। অনেক দুঃখ পাই যে মেয়েরা হাই স্কুলে লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। চরগুলোতে মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা থাকলে মেয়েদের লেখাপড়া আরো গতিশীল হতো বলে মনে করেন জনপ্রতিনিধি। অল্প বয়সে এই মেয়েদেরকে বাপ মারা বাধ্য হয়ে বাল্য বিবাহ দিতে উদ্যত হয়। হাই স্কুল থাকলে আর এদের লেখাপড়া এরকম মুক্তভাবে পড়তো না। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তা আশ্বাস দেন, চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে 8ম শ্রেণী চালু করার জন্য অনুরোধ জানিয়ে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। উচ্চ বিদ্যালয়ের অভাবে তারা লেখাপড়া থেকে ঝরে পড়ছে, তাই সরকার 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু করবেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত। চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে যাতে 8ম শ্রেণী খোলা হয় সেজন্য আমরা সরকারকে অনুরোধ করে প্রস্তাবনা পাঠাবো। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্যানুযায়ী জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1217টি। এর মধ্যে দ্বীপচরগুলোতে রয়েছে 108টি বিদ্যালয়, আর শিক্ষার্থী প্রায় 20,000। সময় সংবাদ, কুড়িগ্রাম। নোয়াখালীতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 3 জন। সকালে সদরের মাইজতি সুবর্ণচর সড়কে এ দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সদর উপজেলার সোনাপুরগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের বাইরের খবর। চলে গেলেন প্রখ্যাত ব্রিটিশ সঙ্গীত তারকা জর্জ মাইকেল। রোববার মাত্র 53 বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানা না গেলেও স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও ভক্তদের মাঝে। 80-এর দশকে দারুণ খ্যাতি অর্জন করেন এ শিল্পী। 1981 সালে বন্ধু অ্যান্ড্রু রিজলির সঙ্গে গড়ে তুলেছিলেন প্রথম ব্যান্ড ওয়াম। এরপর 1986 সালে তা ভেঙে গেলে একক ক্যারিয়ার করেন তিনি। তার প্রথম একক অ্যালবাম ফেইথ সারা বিশ্বে 2 কোটির বেশি কপি বিক্রি হয়। 30 বছরের সঙ্গীত জীবনে 2বার গ্র্যামি অ্যাওয়ার্ড সহ অনেক সম্মাননা পেয়েছেন তিনি। এবার ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর নিয়ে একটি বিশেষ রিপোর্ট। হেমন্তের শেষ দিক থেকে দেশি বিদেশি অসংখ্য পাখির কলতানে মুখর হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর। প্রতি বছরের মতোই প্রাকৃতিক খাবারের এই অফুরন্ত ভাণ্ডারে আগমন ঘটেছে বালিহাঁস, পানকৌড়ি, বালিল্যাঞ্জা সহ বিভিন্ন রকম ও ধরনের পাখির। রং বেরঙের এই পাখির কলতানে মুগ্ধ অসংখ্য পর্যটক ও পাখিপ্রেমী। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিগন্তজোড়া হাওরের যত দূর চোখ যায় চারদিকে শুধু রং বেরঙের পাখি। নয়নাভিরামী দৃশ্যই বলে দিচ্ছে প্রকৃতিতে এসেছে নতুন ঋতু। আর শীতের শুরুতেই মেদির হাওরে আগমন ঘটেছে বালিহাঁস, বালিলেঞ্জা, পানকৌড়ি সহ দেশ বিদেশের নানা জাতের অতিথি পাখি। স্যাঁতস্যাঁতে কাদা পানিতে ছোট ছোট মাছ আর শামুক সহ নানা ধরনের খাবারের উৎস থাকায় প্রতি বছর ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ জেলার একাংশ নিয়ে গড়ে ওঠা নাসিরনগরের এই মেদির হাওরে বসে পাখিদের মেলা। আর প্রতি বছরই পাখির এই কলকাকলি শুনতে আর মুগ্ধ নয়নে উপভোগ করতে এখানে আগমন ঘটে অসংখ্য পর্যটক ও পাখিপ্রেমী।
তবে প্রতিটি সুন্দরের উল্টো পিঠেই যেন রয়েছে অসুন্দরের বিভৎস থাবা। এখানেও যার ব্যতিক্রম নয়। হাওরে মাছ ধরতে আসা জেলেদের পেতে রাখা জাল আর শিকারীদের ফাঁদে পড়ে প্রাণ হারায় অসংখ্য পাখি। এতে করে প্রতি বছরই কমছে পাখিদের আনাগোনা। এখানে বালিয়াস আছে, লেন্দা আসে, অনেক পাখি আসে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে এই পাখিগুলোর যথেষ্ট অবদান আছে। দূর দূরান্ত থেকে এখানে অনেক অতিথিরা আসে পাখি দেখতে। প্রশাসনের কাছে আমাদের আবদার যেন এদের এই শিকারগুলোকে বন্ধ করে। এসব পাখি সুরক্ষায় মাঠ পর্যায়ে কোনো সচেতনতা কার্যক্রম চোখে না পড়লেও জেলা বন ও পরিবেশ বিভাগের দাবি নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। অতিথি পাখিগুলো আসে সেটারও সুরক্ষার জন্য আমরা প্রতিনিয়তই সব জায়গায় সব উপজেলা টিওনো মহোদয়কে জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় পাখি নিধন হচ্ছে কিনা সে ঘুরে বেড়ানো হচ্ছে, দেখা হচ্ছে। তবে জেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বললেন, পাখি রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সামাজিক আন্দোলনের। এটা তো প্রাকৃতিক একটা সৌন্দর্যের বিষয় এবং প্রাকৃতিক একটা ভারসাম্যেরও বিষয়। বন্য পাখি নিধন করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলতে হবে যাতে তারা নির্ভয়ে আমাদের এই জলাশয়গুলোকে পাখিগুলা বিচরণ করতে পারে। 2016 জানুয়ারি মাসে বাংলাদেশ বার্ড ক্লাবের সর্বশেষ জরিপ অনুযায়ী হাওর অঞ্চলে 56 প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 5 দিন পর খুলে দেওয়া হলো আশুলিয়ার 55টি বন্ধ পোশাক কারখানা। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান। রাজধানীর আশকোনায় জঙ্গি আটক এবং অস্ত্র গোলাবারুদ উদ্ধারের ঘটনায় 8 জনকে আসামি করে মামলা। জঙ্গিদের আত্মঘাতী প্রবণতায় উদ্বেগ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। বাংলাদেশ বিমানে বারবার ত্রুটির জন্য ব্যবস্থাপনার দক্ষতার অভাবই দায়ী বলছেন বিশ্লেষকরা। জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। বাংলাদেশ ব্যাংকের নজরদারির অভাবেই বাড়ছে সরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ। মত বিশ্লেষকদের। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বিচার নিশ্চিতের পরামর্শ। এবং প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হার বাংলাদেশের। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার 77 রানের। ইনজুরিতে মুশফিক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।